সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, কিন্তু প্রতিদিনই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, গুলি করে হত্যা করা হচ্ছে, মানুষকে বাসা বাড়িতে ঢুকে সপরিবার একদম নির্বংশ করে দিচ্ছে সন্ত্রাসীরা। যে ঘটনাটি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে যে রংপুরের জেলা স্কুলের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের তার পরিবারের 4 সদস্যকে সম্প্রতি হত্যা করেছে ঘাতকরা। হত্যাকাণ্ডের 2 দিন পরে পচা গলা গন্ধ পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে লাশ উদ্ধারের পর পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে এবং এই 2 জনের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে। তারা জবানবন্দিও দিয়েছেন, 164 ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। ইয়াবা খাওয়ায় বাধা দেওয়ার কারণে তারা নাকি এই পরিবারের 4 সদস্যকে হত্যা করেছেন। আর গণপতি চক্রবর্তীর বাসভবন সেটি নির্মাণাধীন। উপরে কাজ চলছে, নিচে তারা থাকেন, উপরের অংশটা অর্ধনির্মিত। সেখানেই নাকি তারা রাতের বেলা ইয়াবা সেবন করছিলেন। এইটা টের পেয়ে গণপতিবাবু উঠেছিলেন, তাকে মেরে ফেলেছে। সেই হুলস্থুল কাণ্ড শুনে তার স্ত্রী উঠেছিলেন। এটা মধ্যরাতে বা গভীর রাতের বিষয়। এরপরে এই শব্দ পেয়ে তার মেয়ে উঠেছিলেন, তার মেয়েকে হত্যা করে, আর ছেলেকে হত্যা করেছে ঘুমন্ত অবস্থায় বাসার ভিতরে। আবার তারা সেই বাসাতে বসে খেজুর পান করছে, শশা খেয়েছে, ফ্রিজ থেকে বের করে আরো অনেক কিছু করেছে। এইসব নানা গল্প আসছে, কিন্তু সাধারণ মানুষ সহজে এটিকে এত সহজ সরল সমীকরণ করছেন না। তারা বলছেন এই হত্যাকাণ্ডের নেপথ্যে অনেক অন্য কিছু আছে এবং টার্গেট কিলিং হতে পারে, তার বাড়িকে দখল করা এরকম, বা অন্য কোনো কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, এইরকম নানা কথা। এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে ক্ষিপ্ত হয়েছেন। ক্ষিপ্ত হওয়ার কি আছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, কারণ বাংলাদেশ সংবিধানের 6 অনুচ্ছেদ অনুযায়ী 66 অনুচ্ছেদ অনুযায়ী তাকে কেউ বিদেশি নাগরিক বা ডুয়েল নাগরিক তিনি বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এইসব পদে থাকতে পারবেন না। আর 55 অনুচ্ছেদ অনুযায়ী কেউ সংসদ সদস্য হতে পারবেন না। আমরা এইসব নানা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের অতিথি সাদাতুল্লাহ খান, লেখক, সম্পাদক, প্রতিবুদ্ধিজীবী এবং বিশ্লেষক। আপনাকে স্বাগতম দেশবার্তা। আপনাকে ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ। একটি ঘটনা মানে অনেকভাবে বিশ্লেষণ করা যায়। একটি ঘটনা রীতিমতো পুরো বাংলাদেশ তোলপাড় হচ্ছে। বাংলা ভাষাভাষী বাংলাদেশি যারা আছেন বিদেশে, বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে তাদের মধ্যেও এক সামাজিক যোগাযোগের মধ্যে এটা তোলপাড় হচ্ছে। গণপতি চক্রবর্তীর মৃত্যুর ঘটনাটা আপনি নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই শুনেছি। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, সংবিধান বলতে কিছু নেই, গায়ের জোর, মগের মূল্য এটা প্রতিষ্ঠা হয়েছে এবং এটা থেকে যে উত্তরণ হতে পারে নাই এই সাম্প্রতিক রংপুরের গণপতি চক্রবর্তী পরিবারের ঘটনা। আমরা আগেও এরকম দেখেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের হত্যার পিছনে 2-3টা প্রধান কারণ থাকে। একটি হচ্ছে যেমন এখানে দেখবে সপরিবারে তাকে উচ্ছেদ, খুন নির্মমভাবে করার অর্থ কি? নিশ্চয় একটা দূরভিসন্ধি পূর্ববর্তী ষড়যন্ত্র আছে, তার হত্যা করে তার সম্পত্তিটা গ্রাস করা। এটা বাংলাদেশে গত 55 বছরে দেখেছে ব্যাপক পরিমাণে। হিন্দু এখানে বিতাড়িত হয়েছে, পার্শ্ববর্তী দেশে চলে গেছে, যাদের বেশি সামর্থ্য আছে ইউরোপ আমেরিকায় চলে গেছে, কারণ এখানে তাদের জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, মেয়েদের নিরাপত্তা নাই। এই ভরে ভরে আমরা প্রমাণ পাচ্ছি। এই 5ই আগস্টের পর থেকে একেবারে 71 যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর পুড়িয়েছে, মেয়েদের মেরেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে ধন সম্পদ। তার একটি ধারাবাহিকতার তাদেরই উত্তরসূরিরা 5ই আগস্টের পরে দেশে আবার জেগে বসেছে। তাদের যে পরাজিত মানসিকতার গ্লানিবোধ থেকে তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য নানা চলে বলে কৌশলে বাংলাদেশের অস্তিত্বের উপর, বাংলাদেশের সংস্কৃতির উপর, সহনশীল বাংলাদেশের পরিবেশ নষ্ট করার একটা ষড়যন্ত্র তারা করছে। এই কারণে বাংলাদেশকে আফগানিস্তানের মধ্যে নির্ভেজাল মুসলিম কান্ট্রি তৈরি করার সুদূর প্রসারী পরিকল্পনা একটা তারা
এই সংখ্যালঘু হিন্দু বিতাড়ন করার একটা কৌশল। দ্বিতীয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ভাবমূর্তি, যিনি বলছে দেশে ব্রাহ্মণবাড়ি গেছে, এটা আছে, ঠিক আছে, এই যে নাই, তাকে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই, আপনি নির্বিচারে ভালো মন্দ বিচার না করে পুলিশদের বিদায় দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তার এটা প্রমাণ। এক হচ্ছে আপনি প্রশাসন ঠিক নাই, এক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, আরেকটা হচ্ছে জঙ্গিদের উত্থান। এই যে জঙ্গিরা নানাভাবে তাদের কি বলে আগমনী বার্তা, তাদের অস্তিত্ব ঘোষণা দেওয়ার জন্য তারা একাধিক হত্যাকাণ্ড এই গত কয়েক মাসে, গত 2 বছরে দেশের আনাচে কানাচে করেছে এবং সর্বশেষ রংপুরে করেছে। এটা 2 ধরনের প্রতিক্রিয়া। একটা হচ্ছে আইন শৃঙ্খলা দেশে নাই, আর একটা হচ্ছে সংখ্যালঘুদের পরিকল্পিত নির্যাতন, তাদের সম্পত্তি উত্থান এবং দেশ থেকে বাকিদের হুমকি দিয়ে, এই চিত্র দেখিয়ে বাকিরা যাতে নিজ দায়িত্বেই দেশ ছেড়ে চলে যায়, তার জন্য একটা এটা বল কি লক্ষণ, সংকেত। এছাড়া আর কি ব্যাখ্যা করবো? আইন শৃঙ্খলার অভাব এবং সংখ্যালঘুদের বিতরণ, এই জনসম্পত্তি লুণ্ঠন। যেহেতু এখন লুণ্ঠনের সংস্কৃতি চলছে, মানুষ আবার দিন দিন বেকার হয়ে যাচ্ছে। বলে সরকার বলেছিল আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান করবো, পত্রপত্রিকা এখানে দেখা যায় ইতিমধ্যেই 62,000 লোকের কর্ম খালি হয়ে গেছে, কর্ম থেকে বিদায় হয়েছে এবং অনেক মিল কারখানা বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে হাহাকার উত্তেজনা বাড়ছে। এখন কি তারা সরকারের ভিতর, সরকারের অংশ শব্দবেশী বিরোধী দল নামে বা সরকারের আশেপাশে যারা আছে তারা নিজেরাই করছে কিনা সরকারকে আরো স্থিতিশীল, আরো পতনমুখী করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য? এটা একটা ভিতরের একটা গোষ্ঠী করতে পারে, জঙ্গিরাও করতে পারে এবং দুর্বৃত্তিমূলক সাম্প্রদায়িক শক্তিও করতে পারে। আমার দৃষ্টিতে এইটাই আপাতত মনে হলো। তাহলে এই যে পুলিশ রাতারাতি 2 জনকে ধরে ফেললো ইয়াবা খাওয়ার জন্য, ইয়াবা সেবন করার জন্য, ওই ভবনে রাত্রিবেলা ইয়াবা সেবন করতেছে, এই কারণে ইয়াবা সেবন দেখে ফেলায় তাদেরকে মেরে ফেলছে, এটা কি বিষয়? হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে পূর্ব পরিকল্পনার একটি অংশ। আমরা 21শে আগস্টের হত্যাকাণ্ডের জজ মিয়া নাটক এখন আমরা দেখছি এবং কেউ কেউ লিখছে জজ মিয়া নাটকের 2য় পর্ব শুরু হয়েছে। এটা সাজানো। আপনার প্রকৃত সত্যকে গোপন করার জন্য জজ মিয়াকে হাজির করছে। এখন যেহেতু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এক লজ্জার বিষয়ের দেশে আপনি বর্ডার যে চোরাচালান বন্ধ করতে পারছেন না, বিদেশ থেকে চতুর্দিকে বন্যার জোয়ারের মতো ইয়াবা ঢুকতেছে, যে কোনো জায়গায়, ঢাকায় হোক, কক্সবাজার হোক, রংপুর হোক, ইয়াবার কারবার। এবং এই ইয়াবা চালু দিয়ে আসল ঘটনাকে দামাচাওয়া করা, এরা যে পরিকল্পিত হত্যা করেছে, এটাকে অন্যদিকে দৃষ্টিভঙ্গি নেওয়ার জন্য বলতে ইয়াবা একটা ইয়াবা 4 জন লোককে কেন সুপরিকল্পিত হত্যা করবে? না লাভ দিয়ে থাপ্পা ধাক্কা দিয়ে চলে যাবে। একজনকে হত্যা করলো, বউ আসলো, বউকে হত্যা করলো, ঘুমন্ত শিশুকে হত্যা করলো। এটা তো অত্যন্ত নিষ্ঠুর একটা পরিকল্পনার অংশ। এখানে বিন্দুমাত্র ইয়াবার কোনো সম্পর্ক নেই। ইয়াবার ঘটনাকে ভিন্ন পথে প্রবাহিত করার সাজানো নাটক। ইয়াবা হচ্ছে সাজানো নাটক। এই সাধারণত ধরেন আপনার বিল্ডিং এ যদি, আপনার বাসার সাথে যদি কেউ অবৈধ কাজ করে, আপনি যদি দেখবেন সে তো দৌড়াইয়া পালাবে, নর্মালি তো তাই করার কথা। বা আপনাকে একটা ধাওয়া দিবে, দিয়ে আপনাকে ঘরের ভিতর ঢুকে এসে পালাবে। 4 জন মানুষকে এভাবে মেরে ফেলবে, এটা তো বেশ। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে এটা আপনাকে একটা ভাবছেন ঘটনা অন্যটা। দেশে যে আইন শৃঙ্খলা নাই, বাড়ির মালিক, জমির মালিক, তার যে কোনো নিরাপত্তা নাই, সন্ত্রাসী আবার যে খুন করে, এটা আইন শৃঙ্খলার চরম অবনতির একটা লক্ষণ। আপনি মালিককে দেখে পালাবেন না। এখন চোরের মায়ের গড়া ওরা এসে মারা শুরু করছে আপনার। যদি ইয়াবা হয় তাহলে ইয়াবা খেয়ে তো ওর মারার কথা না, ইয়াবা খেলে ওর মাথা অস্ত্র হবে, উদ্ভ্রান্ত পালিয়ে যাবে। ওরা খুন করবে কেন? এটা ঠান্ডা মাথার পরিকল্পনা। এটা শুরুতে বললাম এটা নাটক, জজ মিয়ার নাটকের 2য় পর্ব শুরু হয়েছে। এখানে কোনো ইয়াবা না, এটা পরিকল্পনা। একটা ঘটনা সাজানোর পরে একটা ভিন্ন খাতে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি কেউ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, দেশের বিদেশি মিডিয়াকে বোঝানোর জন্য যে আসলে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, এটা হচ্ছে মাদকাসক্ত লোকের উন্মাদনা। আসলে এটা উন্মাদনা নয়, এটা পরিকল্পনা। যেমন বললাম মেট্রিকুলাস ডিজাইন, এটাও একটাও সংখ্যালঘু বিতাড়নের, ওদের সম্পত্তি দখলের একটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ।
একদম। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানি, আপনি বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার কথা তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া তো এটা ব্যতিক্রম, এটা অন্যভাবে চলে। আপনি সিলেটের নৌকাবাজ বন্ধ করে দিচ্ছে, তারপর মুসলেকা দিয়া ভবিষ্যতে আর নৌকাবাজ করবেন এটাই শেষ, এরও মুসলেকা দিয়া আবার এই ইয়ে হচ্ছে। কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করলো। জঙ্গিদের তৎপরতা কি আপনার কাছে মনে হচ্ছে যে আগের চেয়ে অনেক বেড়ে গেছে কিনা? আপনাকে ধন্যবাদ। এটা যে এইটা যদি নৌকাবাজ না হয়েও ধান কাটার উৎসবে উৎসাহিত করতো, বলে আওয়ামী লীগের নৌকা দিয়ে উৎসব করবেন কেন আপনি? আপনি একদম জঙ্গি না, বলে নৌকার নামই রাখবো না। যারা 32 ভেঙে দিতে পারে তাহলে নৌকা ভাঙতে, নৌকা নিয়ে কোনো উৎসব করা যাবে না। আপনি গোড়দৌড় করেন, গোড়দৌড়কে নিষেধ করছে, ওটাও জঙ্গিবাদ সবকিছু হবে। এইটা একটা বাংলাদেশের দেশীয় সংস্কৃতিকে মৌলবাদীরা, জঙ্গিবাদীরা, উগ্রবাদীরা নানাভাবে ধ্বংস করতে চায়, অপদস্থ করতে চায় এবং জঙ্গি সংস্কৃতি প্রবর্তন করতে চায়। সেই জন্যই আপনি ব্রাহ্মণবাড়িয়া বলেন, সিলেটে বলেন, কিশোরগঞ্জে বলেন, যেখানে এখানে দেখবে লালা রাখরাতে ওরা হামলা করে, মাজারে হামলা করে। এরা এদেশীয় সংস্কৃতিকে সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন করতে চায়। সরকারের সাথে, সরকারের ভিতরে, সরকারের অভ্যন্তরে, আশেপাশে জঙ্গিরা যে আছে এবং ওখানে প্রভাব যে মুক্ত নয় এবং প্রধানমন্ত্রী তার রহমানের হুমকিতে কাজ হয়ে যায়, সেটা ঘটনা প্রমাণ করছে। ওদের কথার বাইরে যাওয়ার শক্তি নাই এবং তাদের মনের মধ্যেও ওই রকম জাগরণ নেই সংস্কৃতিকে ধারণ করার এবং সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনার একটি অংশ এটা। সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে কেন? সরকারের তো একটা শক্তি থাকতে হবে। সরকার যদি নিজস্ব শক্তি না থাকে, চিন্তা চেতনা না থাকে, মনের মনোবল না থাকে, চেতনা না থাকে, তাহলে সরকার ওদের সহযোগিতায় আসছে এবং ওদের অংশকে একটি তার সরকারের অদৃশ্যমান শক্তি মনে করে। এই শক্তির অংশীদারকে সে ক্ষিপ্ত করতে চায় না, কিন্তু আলটিমেটলি যে তাদের পতনের পথ তৈরি করছে এই চতুর্দিকে ঘেরা করা জঙ্গিরা, উদ্ভ্রান্তরা, বিদেশি দালালরা, সেখান থেকে প্রধানমন্ত্রী এখন টের পাচ্ছে না। কারণ ওদের দ্বারা প্রভাবিত সরকারের ক্ষতি, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, আলটিমেটলি বিএনপির এই চরম ক্ষতি। এই ক্ষতির দিকে ধীরে ধীরে জঙ্গিরা, উগ্রবাদীরা বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যাচ্ছে সরকারকে ভুল, হ্যাঁ অবশ্যই ভুল পথে নিয়ে যাচ্ছে। একদম। আরেকটা বিষয় আপনি তুলছিলেন প্রসঙ্গটা, 97টি কারখানা বন্ধ হয়ে গেছে এই 6 মাসে। মানে এই সরকার যেখানে বলছে বিনিয়োগ আনতেছে, কর্মসংস্থান করবে, 1 লাখ লোকের কর্মসংস্থান করবে, 1 কোটি লোকের কর্মসংস্থান করবে, সেই জায়গায় 97টি কলকারখানা বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং 62,000 শ্রমিক বেকার হয়ে গেছে, মানে 62,000 কর্ম খালি হয়ে গেছে। এই কথা বলছেন সরকারেরই ঘনিষ্ঠজন দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির। তিনি গতকালকে 6 মাস উপলক্ষে, সরকারের 180 দিন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন, তাতে তিনি এই তথ্য তুলে ধরেছেন। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এইটা কেন? সরকার কেন বিনিয়োগ আনতে পারতেছে না, কিংবা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই সরকার মানুষ শেষে বলে এটা আন্তর্জাতিক সরকার। কেউ প্রতিনিধিত্ব থেকে আমেরিকার, কেউ প্রতিনিধিত্ব করে পাকিস্তানের, কেউ প্রতিনিধিত্ব করে লন্ডনের, কেউ প্রতিনিধিত্ব করে ভারতের। বাংলাদেশের কোনো মন্ত্রী তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাংলাদেশকে ধ্বংস করার একটা মিশন ইউনূস শুরু করেছে এবং এটাকে ধারাবাহিক রাখা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। না হলে কেন, কি অযোগ্যতায়, কি অদক্ষতায়, কি না সাহসের অভাবে তুমি মিল কারখানা চালু করতে পারছো না? মানুষের বেকারত্ব বাড়াচ্ছ, ধন সম্পদ ধ্বংস হচ্ছে, রক্ষা করতে পারছে না। এটা হচ্ছে প্রথম দৃষ্টিতে মানুষের মনে হবে সরকারের স্পষ্টভাবে অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যে আই হ্যাভ এ প্ল্যান বলে কাঠ বিক্রি করবে, আই হ্যাভ এ প্ল্যান দিয়ে মিল কারখানা বন্ধ করা প্ল্যানের অংশ। তাদের প্রমাণ হচ্ছে মিল কারখানা বাংলাদেশকে দুর্ষেধ করে দেওয়া। এটা কেন? এটা হচ্ছে জঙ্গিবাদকে লালন করার, জঙ্গিবাদকে উত্থান করার, জঙ্গিবাদকে পরিপুষ্ট করার, জঙ্গিবাদের সমর্থন বাড়ানোর জন্য এটি একটা পরিকল্পিত অংশ। মিল কারখানা বন্ধ করা, এই যে চাকরিচ্যুত করা। এই মানুষ যখন বেকার হবে, মিল কারখানা বন্ধ হবে, অরাজকতা তৈরি হবে, মানুষ স্বাভাবিকভাবে বলে আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, বিএনপি কে দেখেছি, এখন আমরা জঙ্গিদের দেখতে চাই। এই জঙ্গি পথে দেশকে পরিচালিত করার সুদূর প্রসারী পরিকল্পনার একটি অংশ এই তেলের সংকট, গ্যাসের সংকট, এই সাম্প্রদায়িক শক্তি সম্প্রীতি নষ্ট, মিল কারখানা বন্ধ। নাহলে আর কি বলবেন আপনি? সরকার যদি দেশপ্রেমিক হয়, কেন এত লোকের কর্ম ছাড়াই হবে? কেন এত মিল কারখানা বন্ধ হবে এই দরিদ্র দেশে? এটা 2 বছরে এমনিতে অনেক তলিয়ে গেছে দেশ, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারপরেও মোটার উপর কারারকা তোমরা বিপ্লব করছো, অভ্যুত্থান করেছো, আন্দোলন করেছো, ক্ষমতায় এসেছো নিরঙ্কুশ সংঘর্ষ নিয়ে,
এখন তোমরা দেশ চালাতে পারছো না। এটা কি জনগণের দোষ, না তোমাদের নেতৃত্বের ব্যর্থতা? অযোগ্য অদক্ষ নেতা দিয়ে, মানুষ দিয়ে কোন অর্থনীতি, কোন রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে তার প্রমাণ এই গত 6 মাসে আমরা পেয়েছি। চলতে পারে না একদম। এই 6 মাসে বেকার জীবন বাড়ছে, অপরাধ প্রবণতা বাড়ছে। আপনি তেল গ্যাসের কথা বলছিলেন, সরকারের অর্থমন্ত্রী বলছেন তো আগামী 2 বছর আর মধ্যে তেল গ্যাসের স্বাভাবিক ইয়ে রাখতে পারবেন না তারা। তো সরকার তো 2 বছর আগে তো দেশে এই সংকট ছিল না, আজকে থেকে 2 বছর আগে তো দেশে এরকম সংকট ছিল না। আজ থেকে 2 বছর আগে দেশ তো জঙ্গিদের হাতে ছিল না, বিদেশি দালালদের হাতে ছিল না, তখন তো দেশপ্রেমিক সরকার ছিল, জনগণের সমস্যা ওদের নখদর্পণ ছিল। আপনি যখন এখন দেশ পরিচালনা করতে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা কেউ বিদেশি নাগরিক, কেউ বাংলাদেশ সম্পর্কে কিছু জানেই না, এবং যাদের পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নাই, জনগণের চাহিদা বুঝে না, নিজেদের চাহিদা বুঝে শুধু দেন দরবার। এখন দেন দরবার করে আপনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না। আপনাকে কর্মস্থল সৃষ্টি করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে, এবং পরিকল্পনা মতে দেশের অর্থনীতিকে, জ্বালানি থেকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি শুধু কতিপয় ব্যক্তির পকেট পুরার জন্য নীতি পরিচালনা করেন, তাহলে দেশে তো হবেই সংকট, হবে গ্যাসের সংকট, হবে বিদ্যুতের সংকট, হবে কর্ম সংস্থানের সংকট তৈরি হবে। আপনার প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নে যখন কোনো সামঞ্জস্য সমতা আসবে না, তখন আপনার গতি নিয়ে টানাটানি হবে, এবং আপনি সেদিকেই দিন দিন তলিয়ে যাচ্ছেন। এটা সময় হলে যেখান থেকে ফিরে আসতে পারবেন না, ওইদিকেই যদি 2 বছরের মধ্যে অর্থমন্ত্রীর কথা অনুসারে 2 বছরের মধ্যে আমরা তেল গ্যাসের জ্বালানি সংকট নিরসন করতে না পারি, আপনাকে 2 বছর লোক থাকতে দেবে? আপনাকে তো রোস্ট করে ফেলবে, রোস্ট। অল্প জ্ঞান যাতে তাদের মন্ত্রীদের রোস্ট করে খাই ফেলবে এই সংকট তৈরি করলে। আপনাদের সংকটে ভাসমান করার জন্য আপনাদের জনগণ তো ক্ষমতা আনে নাই। জনগণের সমস্যা সমাধানের জন্য আপনাদের তথাকথিত ওই কথিত স্বৈরাচার ফেসিবাদ আপনাদের এই পতন ঘটিয়ে জনগণ আপনাদের কি তেলের সংকটে, বিদ্যুতের সংকটে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য, আইএমএ জাইলে যুগে নেওয়ার জন্য, মানুষের ঘরে ঘুমন্ত অবস্থায় সপরিবারকে হত্যা করার জন্য, নারীকে ধর্ষণ করার জন্য, শিশু ধর্ষণ করার জন্য, চতুর্দিকে দেশে একটা সংকটের ধর্ষণের হাহাকার লাগে গেছে। কোন গুম আপনারা শান্তি আনার কথা বলা, শান্তি আনার কথা, শৃঙ্খলা আনার কথা, উন্নয়ন আনার কথা, কই? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, শান্তি নাই, নারীর নিরাপত্তা নাই, শিশুদের নিরাপত্তা নাই, সবই সংকট আর সংকট। এই সংকটের মধ্যে ঠেলে দেওয়ার জন্য কি আপনাদের বসাইছে মানুষ? আপনারা বেশি দিন এই সংকট মোকাবিলা করতে না বলে বেশি দিন আপনাদের চেহারা লোক দেখতে চাইবে না। এই সংকট উত্তরণের কোনো সম্ভাবনা দেখছেন নাকি সহসা? পৃথিবীতে যত সংকট আছে সমাধান আছে, সেটা হচ্ছে পরিকল্পনা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, দূরদর্শী চিন্তা ভাবনা থাকতে হবে। আপনি যদি শুধু সবসময় ক্ষমতা নিয়েই পকেটের চিন্তা করেন, ক্ষমতা নিয়েই দলীয় অযোগ্য লোকদের দলীয় সার্টিফিকেট দিয়ে বিভিন্ন বড় বড় পদে বসার টাকা দিয়ে, তাহলে আপনি সংকটের মধ্যে সমাধানের পরিবর্তে নিবেদিত হবেন। সরকার সমাধানের পথে না গিয়ে সংকট সৃষ্টি করছে ভুল পলিসির কারণে, ভুল ঋণ দেওয়ার কারণে, ভুলের কারণে সংকট তৈরি হচ্ছে। আসল দেশের সংকট থাকার কথা না, ভুল নীতির কারণে সংকট হচ্ছে। এটা সম্পূর্ণ ব্যর্থতা, পরিচালনার ব্যর্থতার জন্য। বরং আগের সরকারকে সবসময় দায়ী করা হচ্ছে এই সংকট। এটা হচ্ছে আমাদের দেশে পুরানো একটা বাংলাদেশে যত দোষ নন্দ ঘোষ। আপনি নন্দ ঘোষের দিয়ে আনন্দ ঘোষ আনন্দ থাকতে পারবেন না। আপনাদের পরিকল্পনা আপনার বুমেরাং হবে। আপনার পরিকল্পনা দেখেন, আমি এতদিনের মধ্যে এই বিদ্যুতের উন্নয়ন বাড়ানোর জন্য, বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য, গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য কি করেছেন 6 মাসে? যে আওয়ামী সরকারের পতন হয়েছে, এখন 2 বছর হয়ে গেছে। আপনি জানেন যে ক্ষমতায় আসবেন, ইউনূসের হাতে ছিল। এর মধ্যে আপনি ক্ষমতা আসার পরিকল্পনা আপনার চিন্তা করতে হতো, আমি ক্ষমতা গেলে এই কাজ করব। আপনি সেটা পরিকল্পনা নাই। যেমন এনসিপি নামে একটা দল তৈরি হয়েছে, তারা 5 আগস্ট আন্দোলনের পরে তাদের কোনো পরিকল্পনা নাই, ডাস্টবিনে চলে গেছে। কারণ তাদের কর্ম পরিকল্পনা নাই। জনগণের সামনে তাদের টার্গেট কি? সরকার পরিবর্তন। সরকার পরিবর্তন একমাত্র সমস্যা নয়, সরকার পরিবর্তন করে যারা ক্ষমতায় নেবে তাদের একটা শুধু দৃশ্যমান পরিকল্পনা যাদের সামনে দিতে, আমরা এই করব। তোমার তো কোনো পরিকল্পনা নাই। বিগত সরকার যা করছে তাই ধ্বংস করতেছে। এটা কি তোমাদের পরিকল্পনা? যদি তোমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতো, আমি বিদ্যুৎ খাতে এটা করবো, শিক্ষা ক্ষেত্রে এই করবো, জ্বালানি ক্ষেত্রে এই করবো, এটা তো একটা পরিকল্পনা আপনি এখনো দিতে পারেন নাই। মুখস্থ একটা ডায়লগ দিন, আই হ্যাভ এ প্ল্যান। এটা তো ভুয়া কথা বলে তো জাতিকে বিভ্রান্ত করার অধিকার আপনাদের নাই। আপনারা যে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এই যে অর্থমন্ত্রীর সাক্ষাৎকারে প্রমাণ হলো 2 বছর আপনি কিছু দিতে পারবেন না। 2 বছর মানুষের বসে বসে কলা খাবে, আপনাদের গলা টিপে ধরবে। দেখেন 6 মাসের মধ্যে সমাধান করতে না পারেন, ক্ষমতার চেয়ার ধরে টানাটানি হবে জনগণ। কারণ বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য, আন্দোলন সংগ্রাম, অনেক বড় বড় স্বৈরাচারকে
দানবকে, সামরিক শাসনকে অপদস্থ করছে, বিতাড়ন করেছে এই বাঙালি। সুতরাং আপনারা যতই জনগণের ভোটে পেয়ে নাচেন না কেন, আপনাদের এক চোখের পানি একদিন ঝরবে। কারণ আপনি এই বিভ্রান্তর পথে, ভুল পথে রাষ্ট্র পরিচালনা করবেন, নিজেরাই কাঁদবেন। তখন কাঁদার দেখার লোক আর থাকবে না। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বিদেশি নাগরিক, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থাকতে সমস্যা নাই কারণ তিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন, তিনি হচ্ছেন ব্রিটেনের নাগরিক। তিনি 2.5 বছর বয়সে ব্রিটেন গিয়েছিলেন, সেখানেই তার সব কিছু। তিনি ব্রিটেনের নাগরিক, তিনি ব্রিটেনে তার কোম্পানি আছে, হ্যাঁ ব্রিটেনের ইউকে গভর্নমেন্টের যে আছে রেজিস্ট্রেশন করতে হয়, এগুলো সব আছে। গতকালকে ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন উনি কি ব্রিটেনের নাগরিকত্ব ছেড়েছেন। জবাবে উনি বললেন যে কার এত জ্বালা, আমি ব্রিটেনের থেকে আমেরিকার তাই 5 জায়গার নাগরিক থেকে সমস্যা, কার জ্বালাটা, কার এত জ্বালা কেন, আমি প্রতিমন্ত্রী হিসেবে জ্বালা শুরু হয়ে গেছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বাংলাদেশি রাজনীতি যারা করে, বর্তমানে যারা তাদের প্রধান কাজ হচ্ছে কি সংবিধান লঙ্ঘন করা। যেমন সংবিধানের 3য় অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। আমরা বাংলাকে এখন কি করেছি, জুতার নিচে ফেলে দিয়েছি, পায়ের নিচে। আমরা সব জায়গায় বাংলা বাদ দিয়ে ইংরেজি শিখাচ্ছি, বাংলা ভাষার সাথে শত্রু দাবি করছি। এবং আমরা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন কি কথায় কথায় সংবিধানের লঙ্ঘন। আপনি দেখেন না আপনার ডাইনি পাশে সংবিধান লঙ্ঘনকারী বসে আছে, দেখেন না কেন? সংবিধান অনুসারে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের এমপি, পার্লামেন্টের সদস্য এবং মন্ত্রী হতে পারবেন না। যখন কার জ্বালা বলে যারা দেশপ্রেমিক তাদের জ্বালা, আপনি তো বিদেশি লোক, আপনি প্রধানমন্ত্রী বলেছেন, আপনি সরকারের যখন মন্ত্রী হয়েছেন, আপনি শপথ নিয়ে শপথ ভঙ্গ করেছেন, আপনি তো নৈতিক পতন হয়েছে এখানে। আপনি সরাসরি বলতে পারতেন যে আমি ছিলাম, আমি বিদেশি পাসপোর্ট বাতিল করেছি বা বর্জন করেছি। আপনি মিথ্যা বলে রেহাই পাবেন না। এখন যদি বাংলাদেশের সুশীল সমাজের মিডিয়াতে আরো শক্তিশালীভাবে এই প্রশ্নটির সামনে অগ্রসর হওয়া উচিত। একজন নির্বাহী ক্ষমতা সম্পন্ন লোক জাতির সামনে, মিডিয়ার সামনে এইভাবে মিথ্যা কথা, বানোয়াট কথা বলতে পারে, কার জ্বালা না? তুমি সত্যি কথা বলো, তুমি কি বাংলাদেশের নাগরিক না ব্রিটেনের নাগরিক? এই কথা বলতে জ্বালা কিসের ওখানে? যে সত্য কথা না বলে বানোয়াট কথা, এখানে ডিপ্লোমেসি হলো না, এটা হচ্ছে বোকামি। আপনি সত্য কথা বলেন, আপনাকে এত জ্বালাতে সহ্য করতে না। এখন তো আপনাকে পিছু লাগবে। আপনি যদি কেউ এখন রিড করে, আমরা জানতে চাই মাননীয় আদালত আমাদের হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি নিযুক্ত, তার নাগরিকত্ব সম্পর্কে জাতি জানতে চাই, আপনি তখন কি দেবেন? আপনি তখন আমসালা দুইটাই যাবে। আশা করি আদালতের কাছে যদি কেউ আশ্রয় নেয়, প্রশ্ন করে এই ব্যক্তির নাগরিকত্ব কোন দেশি, কোথায় যাবেন? সুতরাং বন্ডামের একটা সীমা থাকা উচিত। এটা যে কার জ্বালা বলে, তোমার যে জ্বালা বুক ফেটে যাবে, মাথা ঝরে যাবে, আদালতে গেলেই বুঝে যাবে। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব সাদাতুল্লাহ খান, এবং এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি।